গল্প মানে আমাদের কাছে অনেক কিছু। গল্প মানেই নতুন অভিজ্ঞতা, নতুন কিছু জানা। আজকের গল্প জ্ঞানচক্ষু, লিখেছেন আশাপূর্ণা দেবী। এই গল্পটি ওনার কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। গল্পের প্রথম লাইন। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। গল্পের প্রথম লাইনেই বিস্ময়বোধক চিহ্ন। তার মানে তপন অবাক হয়ে গেল। মার্বেল অর্থে চোখের সঙ্গে তুলনা করা হয়েছে, আর মার্বেল মানে তোমরা সবাই জানো, কাচের গুলি। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তাহলে এই কয়টা লাইন পড়েই আমরা বুঝতে পারলাম যে লেখক সম্পর্কে তপনের একটা আলাদা অভিজ্ঞতা ছিল। তিনি জানেন যে লেখক মানেই হচ্ছে অসাধারণ ব্যক্তি, বা লেখক মানেই হচ্ছে অন্য এক জগতের মানুষ, লেখক মানেই হচ্ছেন অজানা কোনো দেশের নাগরিক বা জনগণ। কিন্তু যখন দেখলেন তার নতুন মেসোমশাই গল্প লেখে, তার বই ছাপা হয়, এবং ছোট মামা, বাবা, মেজ কাকুর মতোই একজন মানুষ, এই কারণেই তপনের সমস্ত কিছু, যা এতদিনের একটা অজানা অভিজ্ঞতা ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই। অর্থাৎ এই যে জ্ঞানের চোখ তার খুলে গেল, অর্থাৎ তার বোধোদয় হলো, সে লেখক সম্পর্কে অনেক কিছু জানতে পারল। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি খামান, সিগারেট খান, খেতে বসেই বলে, আরে ব্যাস, এত কখনো খাওয়া যায়, বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তার মানে আর পাঁচটা মানুষ যা যা করে, তপনের নতুন মেসোমশাই ঠিক সেগুলোই করছে। আর তিনি যে একজন লেখক, সে সম্পর্কেও তার ধারণা বদলে গেল। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে গুজে। তার মানে বুঝতেই পারছো যে তার নতুন মেসোমশাই মানেই হচ্ছে একজন লেখক। আর লেখক সম্পর্কে যে এটা অন্যরকম চিন্তাভাবনা তপনের মাথায় কাজ করছিল, তা নতুন মেসোমশাইকে দেখে কিন্তু সবকিছুই এখন তার জলের মতো পরিষ্কার হয়ে গেল। বাবার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে,
তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। অর্থাৎ তার মেশো কলেজে চাকরি করে, তাই গরমের ছুটি, এদিকে তপনেরও ছুটি আছে, তার জন্যেই তপন মামার বাড়ি এসেছে আর মেশো এসেছে তার শ্বশুর বাড়িতে। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। এই কারণেই তপন তার মেসোমশাইকে দেখেই লেখক সম্পর্কে পুরোপুরি জলের মতো পরিষ্কার হয়ে যায় যে লেখক মানে অন্য জগতের নয়, লেখক মানে অসাধারণ ব্যক্তি নয়, লেখক মানেই আর 5টা মানুষের মতো সিনেমা দেখে, গল্প করে, তর্ক করে এবং এদেশের যে কিচ্ছু হবে না এই ব্যাপারগুলো সব বোঝে। আর সেই সুযোগেই দেখাতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? এবার তপন আস্তে আস্তে ভাবছে যে তার মানে আমিও গল্প লিখতে পারি, তার মানে আমিও অনেক কিছু নিয়ে ভাবলে সেগুলো যদি লিখে প্রকাশ করি তাহলে সেগুলোও গল্প হয়ে যাবে। এই যে তপনের মধ্যে কি হচ্ছে, বোধের বিকাশ হচ্ছে, জ্ঞানের বিকাশ হচ্ছে এবং লেখক সম্পর্কে তার যে ধারণা সেটা তার নিজের মধ্যেও চলে এসেছে যে তিনিও যেন লিখতে পারে। কে? তপন। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। দিবানিদ্রা মানে দিনের বেলা ঘুমোচ্ছেন। তাহলে কলেজের ছুটি, তাই শ্বশুর বাড়িতে এসেছে এবং দিনের বেলা এখন সে পুরোপুরি ঘুমোচ্ছে। ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়, অর্থাৎ মেশো যেদিকে ঘুমিয়ে আছে সেই দিকে ছোট মাসি যায়। তপন অবশ্য না 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 করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা। ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তার মানে তপন গল্প লেখা শুরু করে দিয়েছে আর সেই গল্প নিয়ে মেশোর কাছে যাচ্ছে কে? ছোট মাসি। ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে। তপন অবশ্য মাসির এই হইচইয়ে মনে মনে পুলকিত হয়, মুখে আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোমশাই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই। যেহেতু তপনের মেসোমশাই লেখালেখি করে, তাই তপন যে লিখছে সে বিষয় সম্পর্কে আর 5 জনের কাছে না গিয়ে তপনের মেসোমশাই ভালো বুঝবে। তাই বলছে সোনা গয়না বা যেমন বিভিন্ন ধরনের, এগুলো কারা চিনবে? যারা দোকানদার, যারা সোনা গয়না বিক্রি করে। তো ঠিক কোনটা রত্ন কোনটা কি এটা কে চিনবে? যে যে কাজটা করে, তিনি যেহেতু লেখালেখি করে, তাহলে লেখালেখির ব্যাপারে তার মেসোমশাইয়ের থেকে হয়তো তার মামা কাকা জেঠু এরা তো জানবে না। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। তার মানে তোমার গল্পটা খুবই ভালো হয়েছে, একটু কারেকশন করে দেব, অর্থাৎ একটু ভুলগুলো ধরিয়ে দিয়ে সংশোধন করে দিলেই তোমার লেখা একেবারে পারফেক্ট হবে। তখন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে
মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। কে বলে? মাসি বলে। কার মাসি? তপনের মাসি। আর মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসোর উপযুক্ত কাজ কোনটা হবে? তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। অর্থাৎ তপন যে গল্প লিখেছে সেই গল্প ছাপিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন কে? নতুন মেসোমশাই। আর নতুন মেসোমশাইয়ের কার সঙ্গে চেনা জানা? সন্ধ্যা তারা সম্পাদকের সঙ্গে চেনা জানা। যেহেতু তিনি লেখালেখি করেন তাই সন্ধ্যা তারার সম্পাদক নিশ্চয়ই না করবেন না। সেক্ষেত্রে তপনের লেখা যে ছাপানো হবে সেটা নিশ্চিত। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তার মানে বিকেলে চায়ের টেবিলে মেসোমশাই তপনের একটু গুণগান করলেন এবং তপন যে আরো লিখতে পারবে এই ব্যাপারে তপনকে উৎসাহ প্রদান করলেন। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, অর্থাৎ এটা অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর ছুটি ফুরলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। কোথায় গেলেন? বাড়ি চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তপন ভাবে মেসোমশাই আসবে আর তার গল্প যে ছাপা হয়ে যাবে সে সম্পর্কে মেসোর কাছে সে কৃপা বা মেসোমশাইয়ের কাছে সে করুণার প্রার্থী হয়ে থাকবেন। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। যেহেতু তপন গল্প পড়ে, তাই গল্পর লেখা ব্যাপারে, গল্পের স্ট্রাকচার ব্যাপারে তপনের একটা গুড আইডিয়া আছে। শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানল সেটা। তবে আর পায় কে তপনকে? অর্থাৎ তপন যে আরো ভালো ভালো গল্প লিখবে সে ব্যাপারেই তপনের নিজের উপর একটা আত্মবিশ্বাস জন্মে গেছে। দুপুরবেলা সবাই যখন নিথর, তখন তপন আস্তে একটি খাতা, অর্থাৎ হোমস্টাক্সের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কি জানি না, এক আসনে বসে লিখেও ফেলল আস্ত একটা গল্প। তার মানে তপন এবার গল্প লেখা শুরু করে দিয়েছে একদম এক আসনে বসে, অর্থাৎ একেবারে নড়াচড়া বন্ধ, পুরোপুরি এক জায়গায় স্থির থেকে। লেখার পর যখন পড়ল, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কি ব্যাপার?
অর্থাৎ এত ভালো গল্প লিখতে পারি আমি। অর্থাৎ সে নিজেই মানে গল্প লিখে সন্তুষ্ট হলো। এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তা বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ওমা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? অর্থাৎ তপন যে গল্প লিখেছে সেই গল্প যখন ছোট মাসি পড়ে, তখন তপনকে বলে যে কোনো জায়গা থেকে নকল করনি তো, কারণ লেখাটা কিন্তু বেশ ভালো হয়েছে। এখন আগে যখন তপন তার মামার বাড়িতে আসতো, তখন ছোট মাসি ছিল তার বন্ধু, এবং ছোট মাসি তার থেকে বছর আষ্টেকের বড়। তাই ছোট মাসি বিয়ে হওয়ার পর ছোট মাসি এখন একটু অভিভাবক অর্থাৎ এখন একটু ভাব নিয়ে চলে। তাই সে এই কথাটা বলেছিল যে কোনোখান থেকে টুকলি করিসনি তো? ছোট মাসি ভালো হবে না বলছি। অর্থাৎ সে যে টুকলি করেনি তার প্রমাণ দিচ্ছে। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়। রোজ তোর মেসোমশাইকে দেখাই, দাঁড়া তোর মেসোমশাইকে দেখাই। কিন্তু গেলেন তো গেলেনই যে, অর্থাৎ এই যে গল্প নিয়ে যে পালিয়েছে, আর গল্প নিয়ে এলেন না। তার মানে এটাই ছিল তার প্রথম গল্প। কথায় গল্পের সেই ৮-৬ ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্যে হা করে আছে তপন বাবার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে। কি নাম হয়েছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে। বাবা, তোর হবে, অর্থাৎ তুমি যে লিখতে পারবে, তুমি যে গল্প লিখতে পারবে, এটা সবাই আমরা জেনে গেছি। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও ২-৩টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, বাড়ির কাজ অর্থাৎ হোমস্টাক্স হয়ে ওঠেনি, তবু সে গল্প লিখছে। সে মাঝে মাঝে লুকিয়ে লিখছে, যেন গল্প লেখাটা তার নেশা হয়ে গেছে, যেন নেশায় পেয়েছে গল্প লেখা। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। তার মানে মেসোমশাই যে গল্প নিয়ে পালিয়েছে, মেসোমশাইয়ের দেখা নেই। তাই সে ভেবেছে, যাক, এ গল্প আর পাওয়া যাবে না, ও গল্প নিয়ে তার কোনো আশা নেই। কিন্তু ঘটনা যে ঘটবে, অর্থাৎ ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো। কাদের বাড়িতে? তাদের বাড়িতে। কার বাড়ি? তপনের বাড়িতে। হাতে এক সংখ্যা, কি? সন্ধ্যা তারা, অর্থাৎ পত্রিকা নিয়ে। কেন? জিজ্ঞাসা। কি কারণ? সেটাও জিজ্ঞাসা। কেন সন্ধ্যা তারা নিয়ে? কেন? তার মানে সন্ধ্যা তারা নিয়ে এলো, নিশ্চয়ই কোনো কারণ আছে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব?
সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। অর্থাৎ তপন কল্পনায় ডুবে রয়েছে। তপন ভাবছে তার লেখা এখন সবাই পড়বে। তপনের লেখা এখন সবার ঘরে ঘরে থাকবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অর্থাৎ তপনের লেখা যে এখন সবাই পড়বে, তপন যে গল্প লিখতে পারে, তপনের মধ্যে যে কবি সাহিত্যিক কথাশিল্পী ভাব আছে, এটা অলৌকিক ঘটনা। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। প্রথম দিন, গল্প শ্রী তপন কুমার রায়। চারাবাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। তার মানে তপনের লেখা প্রকাশিত হয়েছে এবং তপন যে ভালো লিখেছে সে বিষয়ে সবাই তাকে বাহবা দিচ্ছে। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন আর বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। অর্থাৎ মেশো বলছে যে আমিও কিছু কারেকশন করে এই গল্পে ঢুকিয়েছি। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। অর্থাৎ কোনো কিছু কাজ একেবারে প্রথম থেকে সবাই পাকাপোক্তভাবে করতে পারে না, এটা মাসি বলে। অবশ্য কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা? ওই কারেকশনের কথাটা। মেসোমশাই যে কারেকশন করে দিয়েছে। বাবা বলেন, তাই? তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। তার মানে তপনের বাবা বলছে, আচ্ছা, কারেকশন তো করতেই হয়, না হলে এত ভালো লেখা কখনোই সম্ভব নয়। মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। তার মানে লেখক যখন মেসোমশাই, তখন তপনের তো গল্প ভালোই হবে, এবং সে গল্পে যদি কোনো কারেকশানই করে না দেয় তাহলে আবার কিসের মেসোমশাই। তাই আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। অর্থাৎ মেজো বলছে, মেজো কাকু বলছে, যদি আমরা লেখক হতাম তাহলে আমরাই তো তাকে দেখতাম, তপনকে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। ছোট মাসি কি খায়? ডিম ভাজা আর চা। মেশো কি খায়? মেশো শুধু কফি খায়। অর্থাৎ তারা কফি খাচ্ছে আর ডিম ভাজা আর চা খাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের যে নাম করছে সে নিয়ে তারাও আনন্দ প্রকাশ করছে। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙ্গুল দিয়ে ছুতো? অর্থাৎ কনিষ্ঠ যে আঙ্গুল, সেই কনিষ্ঠ আঙ্গুল দিয়েও ছুতো না যদি তপনের মেসোমশাই না যেত। কারণ তপনকে তো তারা চেনে না, আর হুট করে তার লেখা প্রকাশ করবেও না। তাই এই ব্যাপার নিয়ে যখন আলোচনা চলছে, তপন কিন্তু তখন আনন্দ পায়নি। তপন যেন কথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সেই আহ্লাদ খুঁজে পায় না। অনেকক্ষণ পর মা বলেন, কই, তুই নিজের মুখে একবার পড় তো তপন, শুনি। বাবা, তোর পেটে পেটে এত। অর্থাৎ সবাই যখন তপনের নাম করছে, এবার তপনের মা এসে এই কথাটা বলল যে, শোনা শোনা শোনা, তোর কি গল্প কত ভালো লিখেছিস, শোনা তো, একবার পড়ে শোনা তো শুনি। তাই এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে চায়, কেসে গলা পরিষ্কার করে। কিন্তু এসব কি পড়ছে তপন?
এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। অর্থাৎ এই লাইনগুলো তো মানে পুরোপুরি আলাদা, পুরোপুরি অন্য কারোর লেখা। তপনের সঙ্গে তো এ লেখার কোনো পরিচয় নেই। এর মধ্যে তপন কথা ইত্যাদি তপন ভাবতে শুরু করে। তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বাবার মতো বসে থাকে, তারপর ধমক খায়, কি রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? অর্থাৎ তোমার যে লেখা ছাপা হয়েছে এই আনন্দে কি তুমি মানে নিজেকে একটু দাম্ভিক মনে করছো ইত্যাদি বলে মা আবার তপনকে গালিগালাজ করে। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। অর্থাৎ তপন লিখেছে অথচ তপনের মেশোর নাম হচ্ছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। তপনের দুঃখ একটাই, সে লেখা লিখেছে, কিন্তু সেই লেখা যখন তার মেশো কারেকশন করে দিয়েছে তখন বারবার মেশোর নাম হচ্ছে, এবং মেশো যখন কারেকশন করে দিয়েছে তখন তপনের লেখার সঙ্গে এই লেখার কোনো মিল নেই। তাই তপনের এই দুঃখ থেকেই তার মনের মধ্যে একটা জেদ কাজ করছে যে আমার লেখা যেমনই হোক না কেন, সেটা ছাপা হয় হোক, না হয় না হোক, তবুও সেটা আমি নিজে থেকেই চেষ্টা করব, তাও অন্যের দয়া বা অন্যের কারেকশন করা জিনিসে তার কোনো অধিকার নেই। সে এটা বুঝে গেছে যে আমি যেভাবেই লিখি না কেন সেটা আমার ব্যক্তিগত সম্পত্তি, সেখানে অন্য কেউ যখন কারেকশন করে দেবে তার মানে সেখানে আমি অন্যের দয়ায় মানুষ, বা আমার যা কিছু সৃষ্টি সেটা অন্যের বা সেটা ধার করা। তাই তার জ্ঞানচক্ষু হলো, সে পুরোপুরি জানতে পারলো, সে পুরোপুরি তার যেমন চোখ খুলল, তার যেমন অন্তর্দৃষ্টি খুলল, তার ঠিক তেমনই অর্থাৎ এই যে অপমান কোনটা, কোনটা আনন্দের, কোনটা ভালো, কোনটা মন্দ, এই সমস্ত কিছু ব্যাপারগুলোও কিন্তু সে বুঝতে পারল। সেক্ষেত্রে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু নামকরণটাও এক্ষেত্রে বলা যায় সার্থক।